হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 18ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, আশা 2160 টাকা দিয়ে একটি মিক্সার কিনেছে এবং সেটি 1998 টাকায় বিক্রি করেছে। তার ক্ষতির হার কত শতাংশ? দেখো, তার কিনেছে কত, ক্রয় মূল্য কত, এখানে 2160 টাকা, বিক্রি করেছে কত দিয়ে, বিক্রয় মূল্য কত, 1998 টাকা। তাহলে দেখো, বেশি দামে কিনেছে, কম দামে বিক্রি করেছে, মানে তার ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি কি করে পাবো? ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, তাহলে এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলেই ক্ষতি পেয়ে যাব। মানে 2160 থেকে 1998 টা বাদ দিলে কত টাকা ক্ষতি হয়েছে সেটা পাবো। তাহলে বাদ দিলে কত হয়, এখানে 2 আর 160 মানে 162 টাকা হবে ক্ষতি। আমাকে কি বার করতে বলেছে, ক্ষতির হার। তাহলে ক্ষতির হার সমান সমান কি হবে, যত টাকা ক্ষতি হয়েছে তত, মানে 162 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। সবসময় ক্রয় মূল্য নিচে হবে, ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বের করে, মানে 2160। এটা পার্সেন্টেজে নিতে হবে, মানে ইনটু 100%। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য কেটে যায়, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি হয় 108, উপরটাকে কাটলে হয় 81। আচ্ছা, এটাকে দেখো 27 দিয়ে কাটা যায়, 27 দিয়ে কাটলে হয় 4 27, আর এখানে হবে 3। 4 আর 10 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2, আর এখানে হবে 5, মানে 15/2। 15/2 মানে কত, 7.5, 7.5%। তাহলে ক্ষতির হার কত, 7.5%, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 54 ও 9, একটি সংখ্যা 18 হলে অপর সংখ্যাটি কত? দেখো, এখানে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সমান সমান সংখ্যা দুটির গুণফল। আর একটা সংখ্যা বলে দিয়েছে, তাহলে অপর সংখ্যাটা কি হবে? অপর সংখ্যা সমান সমান হবে হচ্ছে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, বা যেটা বলে দিয়েছে সেই সংখ্যাটা, এইটা। তো এখান থেকে নানা রকম ফর্মুলা, মেন ফর্মুলা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানে দেখো, তাহলে অপর সংখ্যাটা কত হবে, সমান সমান লসাগু গুণ গসাগু মানে 54 গুণ 9 ডিভাইডেড বাই কত, একটি সংখ্যা। একটি সংখ্যা কত বলেছে, 18, মানে ডিভাইডেড বাই 18। 18 দিয়ে একবারে যদি 54 কে কাটি, 3 18 54, তাহলে অপর সংখ্যাটি কত হবে, 3 9 27, মানে 27 হবে। আচ্ছা, একটা জিনিস আর একটা জিনিস খেয়াল করে, এখানে সংখ্যা দুটির গসাগু 9 বলেছে, তার মানে ওদের গসাগু যদি 9 হয় তাহলে প্রত্যেকটা সংখ্যা হবে 9 এর গুণিতক। দেখো, একটি সংখ্যা বলেছে 18, সেটাও 9 এর গুণিতক, আর একটা যে সংখ্যা হবে সেটাও 9 এর গুণিতকে হবে। সংখ্যাগুলো সবসময় গসাগুর গুণিতকে হয়। তাহলে দেখো, এখানে চারটে অপশনের মধ্যে খালি এই 27 অপশনটাই 9 এর গুণিতক। তাহলে কোনটা হবে, 27 হবে। তারপরেরটা কি বলছে দেখো, 17 ইন্টু 10 সমান সমান, এটা বলেছে, তাহলে 17 আর 10 গুণ করলে কত, 170, ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে 8/8 মানে 8/8 লিখতে পারি, ইন্টু 19 মাইনাস 12 করলে কত হয়, 7/7। তাহলে এটা দেখো, এটা কেটে যায়, এটা কেটে যায়, কাটলে কত পড়ে থাকে, 1, মানে 170 গুণ 1 করলে 170, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 6.75% সরল সুদের হারে 2000 টাকার 3রা ফেব্রুয়ারি 2023 থেকে 17ই এপ্রিল 2023 পর্যন্ত সরল সুদ কত হবে? তাহলে দেখো, সুদের হার কত বলেছে, আর এর মান বলে দিয়েছে 6.75%, আসল কত বলেছে 2000 টাকা, মানে পি এর মান বলে দিয়েছে 2000 টাকা। আচ্ছা, সময়টা কত বলেছে, মানে টি টা কত বলেছে, 3রা ফেব্রুয়ারি 2023 থেকে 17ই এপ্রিল 2023। তাহলে কত দিন হচ্ছে, 3রা ফেব্রুয়ারি থেকে, মানে ফেব্রুয়ারি মাসের আর কত দিন আছে, 2003 তো লিপ ইয়ার না, তাহলে 28 দিন থাকে। তা 3 দিন হয়ে গেছে, মানে 3 পর থেকে যদি আমি ধরি তাহলে হচ্ছে ওই মাসের 25 দিন। তাহলে 25 ফেব্রুয়ারি মাসের 25 দিন যোগ মার্চ মাসে কত দিন, মার্চ মাসে 31 দিন যোগ, আর এপ্রিল মাসে 17ই এপ্রিল মানে 17 তারিখ অব্দি ধরবো। আমি যেহেতু 3রা ফেব্রুয়ারি মানে 3 পরের তারিখ থেকে ধরছি, তাহলে 17 তারিখ অব্দি ধরতে হবে আমাকে, মানে 17 দিন। তাহলে টোটাল কত দিন হলো, 25 আর 31 হয় 56, 56 আর 17 হয় 73, মানে 73 দিন। তাহলে টাইম কত পেলাম, 73 দিন। তা দিন থেকে তো হবে না, আমার এখানে বার্ষিক সুদের হার বলেছে, তাহলে দিনটাকে বছরে নিলে কত হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, মানে এক বছর মানে 365 দিন, তাহলে দিন থেকে বছরে নিতে হবে। তাহলে 73/365 এত বছর হবে। এটাকে দেখো, 73 কে 5 দিয়ে গুণ করলে 365 হয়, তাহলে হবে কত, 1/5 বছর। তাহলে দেখো, তাহলে আমাকে কি বার করতে বলেছে, সরল সুদ কত। তাহলে সরল সুদ সমান সমান কত হবে, সরল সুদের ফর্মুলা কি, পিটিআর বাই 100, যেখানে পি কত, পি হচ্ছে 2000, ইন্টু টি, টি এর মান কত, টি এর মান দেখো 1/5 বেরিয়েছে, মানে 1/5। আচ্ছা, 5টা আমি নিচে লিখছি, ইন্টু আর, আর এর মান কত, আর এর মান হচ্ছে 6.75%, তাহলে 6.75%, মানে এটা ডিভাইডেড বাই 100, নিচে 100 গুণ। আচ্ছা, এই পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলেও নিচে 100 গুণ হবে,
তাহলে দেখো এখানে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটি, আর একটা শূন্য আর একটা শূন্য কাটি। আচ্ছা এখানে দেখো 5 দিয়ে যদি 675 কে কাটি কত হয়, তাহলে 1 1 7 মানে 3, 2 5 মানে 5। আচ্ছা 10 দিয়ে যদি 5 দিয়ে যদি কাটি তাহলে 2, এখানে হবে 5 দুগুণে 10, 3 5 মানে 7, 2 আর 2 কেটে যাবে, তাহলে হবে কত 27। তাহলে সরল সুদ কত 27 টাকা, অপশন এ। তারপরটা কি বলছে দেখো, 240 মিটার ও 410 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা ও 110 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। পেছন থেকে এসে দ্রুততম ট্রেনটির ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করতে কত মিনিট সময় লাগে? তাহলে দেখো তারা একই দিকে গতিশীল, মানে দুজনেই ধরো এই দিকে যাচ্ছে। তো একটা ট্রেন এগিয়ে রয়েছে, একটা ট্রেন পিছিয়ে রয়েছে। কোন ট্রেনটা এগিয়ে রয়েছে? যার গতিবেগ কম সে এগিয়ে রয়েছে, যার গতিবেগ বেশি সে পিছিয়ে রয়েছে, সে পেছন থেকে এসে ওকে ওভারটেক করে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। তাহলে দেখো, তাহলে যখন একই দিকে গতিশীল হয় সেক্ষেত্রে নেট গতিবেগটা কত হয় বা আপেক্ষিক গতিবেগটা কত হয়? একটার গতিবেগ বলেছে 80 কিমি পার ঘন্টা, একটার গতিবেগ বলেছে 110 কিমি পার ঘন্টা। সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কি হয়? বেশিটার গতিবেগ মাইনাস কমটার গতিবেগ, মানে কত হবে 110 মাইনাস 80। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হলো 30 কিমি পার ঘন্টা। এই কিমি পার ঘন্টা থেকে আমাকে কিসে নেবো? আমি মিটার পার সেকেন্ডে নেবো। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 30 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। কাটাকুটি করি, 6 দিয়ে কাটা যায়, তাহলে 3 আর 5 6 30 মানে 5, মানে কত হলো 25/3 এত মিটার পার সেকেন্ড। মানে এদের আপেক্ষিক গতিবেগ এত মিটার পার সেকেন্ড, মানে কি? মানে তারা পরস্পরকে 1 সেকেন্ডে পরস্পরকে 25/3 মিটার অতিক্রম করে। আচ্ছা ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করে মানে কতটা দৈর্ঘ্য পরস্পরকে অতিক্রম করছে? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, মানে কত 240 যোগ 410 মানে কত হয় 650। তাহলে দেখো, তার মানে ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করছে, মানে ট্রেন দুটো পরস্পরকে 650 মিটার অতিক্রম করতে কতটা টাইম লাগবে? এখানে আপেক্ষিক গতিবেগ বেরিয়েছে 25/3 মিটার পার সেকেন্ড, মানে ট্রেন দুটো পরস্পরকে 25/3 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। তাহলে পরস্পরকে 1 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? 1/25/3 সেকেন্ডে। তাহলে পরস্পরকে 650 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? এই 1/25/3 মানে কি হয়ে যায়? 3/25 হয়ে যায়, উল্টে যায়, ইন্টু 650। 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 5, এখানে হবে 5 13 65 170 130। 5 দিয়ে আবার কাটলে 5 দুগুণে 10, 3 শূন্য 6 মানে 26 গুণ 3 মানে 78 সেকেন্ডে। আচ্ছা আমার এখানে দেখো মিনিটে বলেছে অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে। তাহলে 78 সেকেন্ডটাকে মিনিটে নিতে হবে। সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হবে 78/60 এত মিনিট হবে। তাহলে দেখো 6 দিয়ে কাটাকুটি করলে হয় 10, উপরে হয় 13, মানে কত হলো 13/10। 13/10 মানে কত 1.3, পয়েন্ট এক ঘর সরে যাবে, মানে কত মিনিট সময় লাগবে 1.3 মিনিট, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যা এম ও এন এমন যে এম এর 4% ও এন এর 6%-এর যোগফল এম এর 7% ও এন এর 14%-এর যোগফলের অর্ধেক। তাহলে এম এস 10 কত? আচ্ছা কি বলছে দেখো, এম এর 4% ও এন এর 6%-এর যোগফল। এম এর 4% মানে কত? এম ইন্টু 4/100 ও এন এর 6%-এর যোগফল মানে কত? প্লাস এন ইন্টু 6/100। এটা কার সাথে সমান? এম এর 7% ও এন এর 14%-এর যোগফলের অর্ধেক, মানে কত? মানে এম ইন্টু 7/100 প্লাস এন ইন্টু 14/100 এদের যোগফলের অর্ধেক, মানে এটা ইন্টু 1/2। আচ্ছা আমি যদি লসাগু করি, বাদিকের লসাগু হবে 100, মানে 4m হবে প্লাস 6n হবে। এটা ইজ ইকাল টু কি? ডান পাশে লসাগু করলে হবে 100, উপরে হবে 7m প্লাস 14n ইন্টু 1/2। এই 100 100 দেখো কেটে যায়। আচ্ছা তাহলে 4m প্লাস 6n এর সাথে যদি বাঁ পাশের এই ডান পাশের এই দুইটা যদি গুণ করে দিই কোনাকুনি, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 8m প্লাস 12n সমান সমান হবে 7m প্লাস 14n। আমাকে কি বার করতে বলেছে? m is to n। m is to m মানে m গুলোকে বাঁ পাশে আনবো আর n গুলোকে ডান পাশে আনবো। তাহলে কি হয় 8m মাইনাস 7m সমান সমান কত 14n মাইনাস 12n হয়ে যাবে ডান পাশে আসলে। তাহলে কি 8m থেকে 7m বাদ দিলে m সমান সমান হবে 2n। তাহলে m বাই n যদি করি তাহলে খালি 2 পড়ে থাকে, নিচে কিছু নেই, মানে আমি 1 লিখতে পারি। তাহলে m is to n সমান সমান কত 2:1, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ইলেকট্রনিক ঘড়ির মুদ্রিত মূল্য 25,960 টাকা, এটিতে 20% ছাড় দেওয়া হয়, তাহলে ঘড়িটি ক্রেতাকে কত টাকা দিয়ে কিনতে হবে? তাহলে দেখো ঘড়িটি ক্রেতা কিনছে মানে দোকানদার বিক্রি করছে, তাহলে দোকানদার 20% যদি ছাড় দেয় তাহলে দোকানদার কত পার্সেন্টে বিক্রি করবে? ওই মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যের 80% দামে বিক্রি করবে, মানে ছাড়টা আলাদা আলাদা করে আমি বাদ দিলাম না।
তাহলে দোকানদারের বিক্রয় মূল্য অথবা ক্রেতার ক্রয় মূল্য কত হবে? 25,960, এর উপর 20% ছাড় দিয়েছে মানে বিক্রি করছে এর 80% দামে, ইন্টু 80/100, এত। আচ্ছা, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, এটা গুণ করলে কত? 6 8 8। দেখো অপশনে একটাতেই শেষে 8 আছে, তার মানে এটাই উত্তর হবে। গুণ করবো, দেখবে এটাই আসবে। তারপরটা কি বলছে দেখো, একটি ঘনকাকৃতির ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা 62,000 লিটার। ট্যাঙ্কটির দৈর্ঘ্য 2.5 মিটার ও গভীরতা 10 মিটার হলে ট্যাঙ্কটির প্রস্থ কত মিটার? আচ্ছা, দেখো জল ধারণ ক্ষমতা কত বলেছে? 62,000 লিটার। 62,000 লিটার মানে হচ্ছে কত ঘন ডেসিমি? 62,000 ঘন ডেসিমি, মানে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমি, ঠিক আছে? তাহলে 62,000 লিটার মানে 62,000 ঘন ডেসিমি, কারণ দেখো আমার এগুলো মিটার ফিটারে রয়েছে, তাহলে আমি মিটার থেকে আমাকে কিসে নিতে হবে? ডেসিমিটারে নিতে হবে। তাহলে দৈর্ঘ্য কত বলেছে ট্যাঙ্কটির? 2.5 মিটার। এটাকে আমি ডেসিমিটারে নিলে কি করতে হয়? মিটার থেকে ডেসিমিটারে নিলে 10 দিয়ে গুণ করতে হয়, মানে 2.5 ইন্টু 10, এত ডেসিমিটার, মানে কত হয়ে যাবে? সমান সমান 25 ডেসিমিটার। একই রকম করে গভীরতাটা বলেছে, গভীরতা কত? 10 মিটার। তাহলে 10 মিটার থেকে ডেসিমিটারে গেলে কত? 10 গুণ 10 হবে, মানে 100 ডেসিমিটার হবে। আচ্ছা, ট্যাঙ্কির প্রস্থ কত মিটার চেয়েছে? আমি ধরলাম ট্যাঙ্কির প্রস্থ হচ্ছে x ডেসিমিটার। তবে দেখো তাহলে ট্যাঙ্কিতে কত লিটার জল ধরবে? মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, মানে কত? মানে দৈর্ঘ্য হচ্ছে 25 ইন্টু প্রস্থ হচ্ছে x ইন্টু গভীরতা হচ্ছে 100, সেটা সমান সমানই হচ্ছে ট্যাঙ্কে যত লিটার জল ধরছে বা যত ঘন ডেসিমিটার জল ধরছে, মানে 62,000। আমাকে x এর মানটা আচ্ছা, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে x সমান সমান কি হবে? 620 ডিভাইডেড বাই 25, 5 দিয়ে কাটলে হয় 5, এখানে হবে 1 আর 2 2 2 0 4, মানে 124/5 করলে কত হয়? 2, তারপরে 24, মানে 4 5 20, তারপরে 4 শূন্য পয়েন্ট নিলে শূন্য হবে, মানে 24.8 হবে। এটা ভাগ করে দেখবে 24.8 হবে। আচ্ছা, মানে এত ডেসিমিটার বেরোলো। আমাকে কি করতে বলেছে? ট্যাঙ্কির প্রস্থ কত মিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করতে? 10 দিয়ে ভাগ করতে হয়, মানে কত মিটার হবে? 24.8/10, এত মিটার হবে। সমান সমান কত? 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর সরে যাবে বাদিকে, মানে হবে 2.48 এত মিটার, মানে অপশন সি হবে। তারপরটা আচ্ছা, কি বলছে দেখো, a:b বলে দিয়েছে 9:4, আর b:c বলে দিয়েছে 3:2। তাহলে a:b:c কত? তাহলে এইগুলোকে কি করতে হয়? দুটো বি দেখো রয়েছে, দুটো বির অনুপাতকে, আমার বির ভাগগুলোকে আমাকে সমান আনতে হয়। তাহলে প্রথমটার বির ভাগে 4 রয়েছে, দ্বিতীয়টার বির ভাগে 3 রয়েছে। তাহলে কি করতে হয়? প্রথমটার বির ভাগে যত রয়েছে সেটা দিয়ে পরের দুটোকে গুণ করব, আর পরেরটার বির ভাগে যত রয়েছে সেটা দিয়ে প্রথমের দুটোকে গুণ করব, মানে 4 দিয়ে এই দুটোকেই গুণ করব, আর 3 দিয়ে উপরের দুটোকে গুণ করব। তাহলে কত হয়? তাহলে 9:4 এর দুটো অনুপাতকেই 3 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 27:12। আর 3:2 দুটো অনুপাতকে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব প্রথমটার বি দিয়ে, মানে কত হয়? 12:8। তাহলে a:b:c দেখো দুটোরই বির ভাগে 12 আসলো, তাহলে a:b:c কত হবে? 27:12:8। আচ্ছা, এটা আরেকটা রকম করেও দেখতে পারো, এটা অপশন ধরেও দেখতে পারো। দেখো আমার a:b বলে দিয়েছে 9:4, তাহলে আমার এই যে উত্তরটা হবে সেখানেও a:b অনুপাতটা 9:4 হতে হবে। প্রথম অপশনে দেখো a:b এর অনুপাত কত? 12:8। তা 12:8 করলে কি 9:4 হয়? না, এটা হয় 3:2, তাহলে এটা হবে না। দ্বিতীয় অনুপাতটা দেখো 9:4, মানে এর মান তো বড় হবে, তো এখানে তো এর মান ছোট রয়েছে a:b তে, তো এটা তো হবেই না। তৃতীয়টাতে দেখো 8:12, 8:12 মানে কত? 8:12 মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 2:3, তাহলে এটাও হবে না। চতুর্থটাতে দেখো 27:12, 27:12 করলে দেখো 3 দিয়ে কাটলে হয় 9:4 হয়, তার মানে এটাই হবে। তা এইভাবেও করে দেখতে পারো, এটা 4টে দিয়ে থাকলে তখন অপশন ধরে করাটা সুবিধা। তারপরেরটা কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 70% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ কেবলমাত্র 19% বাড়ানোর জন্য পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তা দেখো পেট্রোলের দাম 70% বৃদ্ধি পেয়েছে, আমি ধরছি আগে দাম ছিল হচ্ছে 100 টাকা, তাহলে এখন দাম কত? 70% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকায় 70 টাকা বেড়েছে, তাহলে এখন দাম হচ্ছে 170 টাকা। এর জন্য খরচ কেবলমাত্র 19%, তাহলে খরচ কত করতে চাই? 19% বাড়বে, মানে আগে 100 টাকা দাম ছিল, মানে 100 টাকাই খরচ করতো, কিন্তু খরচ এখন খালি 19% বাড়বে, তার মানে এখন 19 টাকা বাড়বে 100 টাকায়, তাহলে এখন কত খরচ করতে চাচ্ছে? 119 টাকা। তাহলে কি বলছে? পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে দেখো এখন যদি আগের মতোই ব্যবহার করে তাহলে কত টাকার পেট্রোল লাগবে? 170 টাকার।
কিন্তু পেট্রোল লাগাতে যাচ্ছে 119 টাকার, তাহলে ব্যবহার কত টাকার কমাতে হচ্ছে? 170 মাইনাস 119 টাকার, কত হয় বিয়োগ করলে হয় 51। তাহলে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে? যতটা কমাতে হচ্ছে 51 ডিভাইডেড বাই যতর মধ্যে 170 এর মধ্যে কমাতে হচ্ছে, কারণ এখন পেট্রোলের সেই দাম হয়ে গেছে 170। তাহলে 51 ডিভাইডেড বাই 170 ইন্টু পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100%। আচ্ছা, একটা শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 17কে 3 দিয়ে গুণ করলেই 51 হয়, মানে 3 গুণ 10 মানে 30%। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 30% কমাতে হবে, মানে অপশন এ হবে। তারপর একটা, আচ্ছা কি বলছে দেখো, 16, 45, 135 ও 144 এর লসাগু কত? আচ্ছা, এটা যদি একটু ভালো করে খেয়াল করে, এখানে একটা সংখ্যা 45 রয়েছে, 135 রয়েছে, এগুলো সব 5-এর গুণিতক, মানে এদের লসাগুটা নিশ্চয়ই 5-এর গুণিতক হবেই হবে। তাহলে দেখো এই দ্বিতীয় অপশনটা থাকে 2, 1, 9, 1, এ তো 5-এর গুণিতক না, তাহলে এটা তো হবেই না। 2, 1, 3, 2, এটাও 5-এর গুণিতক না, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো দুটো অপশন, তো এই দুটো অপশনের মধ্যে কোনটা আবার 45? দেখো 5 গুণ 9, 5 গুণ 9 করলে আমার 45 আসে, তার মানে যেই সংখ্যাটা হবে সেটা 5-এর গুণিতক তো হবে, আবার 9-এরও গুণিতক হবে। তা আমি দেখি 2, 1, 6, 0টা কি 9-এর গুণিতক? কি করে বুঝবো? অঙ্কগুলো যোগ করি, 2 এর 1, 3 আর 6, 9, অঙ্কগুলো যোগ করে যেটা হয় সেটা যদি 9-এর গুণিতক হয়, তার মানে সংখ্যাটাও 9-এর গুণিতক, তার মানে 2, 1, 6, 0 9-এর গুণিতক। এবার দেখি 2, 0, 8, 0টা 9-এর গুণিতক নাকি? 2, 0, 8, 0 দেখো অঙ্কগুলো যোগ করলে কত হয়? 10 হয়। 10 তো 9-এর গুণিতক না, তাহলে 2, 0, 8, 0 9-এর গুণিতক না, তাহলে এটা হবে না। তাহলে এদের লসাগু কোনটা হবে? 2, 1, 6, 0। বাকি তোমরা ভেঙে করতে পারো, ভেঙে করবা দেখবে এটাই হবে, তো এটা অপশন ধরে করলে দেখবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ভগ্নাংশের লবকে 10% হ্রাস করলে এবং হরকে 15% বৃদ্ধি করলে ভগ্নাংশটা 2/5, মূল ভগ্নাংশটি কত? আমি ধরছি মূল ভগ্নাংশটা হচ্ছে x/y। তাহলে দেখো, তাহলে লব হচ্ছে x আর হর হচ্ছে y, তাহলে লবকে 10% হ্রাস করলো, তাহলে লবটা কত হলো? x ছিল, x এর থেকে 10% হ্রাস করলো, মানে x এর 90% হবে, মানে x ইন্টু 90/100 হলো। আর হরকে কি করেছে? 15% বৃদ্ধি করেছে, তাহলে হরটা কত হবে? y ছিল, y এর থেকে 15% বাড়লে কত হবে? y এর 115% হবে, মানে y ইন্টু 115/100 হবে। আচ্ছা, তাহলে ভগ্নাংশটি কত হয়? 2/5, মানে এটা ইজিক্যাল টুই হচ্ছে 2/5। আচ্ছা, এর নিচে দেখো 100, এর নিচের 100 দুটো কেটে যায়। 90 আর 115কে যদি 5 দিয়ে কাটাকুটি করি, উপরে হবে 18 আর 115কে কাটলে হয় 23। তাহলে কত থাকছে? x/y সমান সমান 18 আর 23কে যদি ডান পাশে পাঠাই তাহলে কি হয়? 2/5। এটা ডান দিকে গেলে উল্টে যাবে, মানে ইন্টু 23/18 হয়ে যাবে। 2 আর 18কে কাটলে হয় 9, মানে x/y সমান সমান কত হচ্ছে? 23/5 নং 45, মানে ভগ্নাংশটা কত? 23/45, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 45 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা? তা দেখো, এরকম যদি বলে দেয় 2 বছরের ক্ষেত্রে সরল সুদ বলে দিল, চক্রবৃদ্ধি সুদ বলে দিল, বা তাদের পার্থক্য বলে দিল, সেক্ষেত্রে সুদের হার বের করার একটা ফর্মুলা আছে 2 বছরের ক্ষেত্রের জন্য। এই ফর্মুলাটা, সেটা কি? সুদের হার সমান সমান 2 ইন্টু সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%, পার্সেন্টেজের জন্য ইন্টু 100%। তাহলে এখানে সুদের হার কত হবে? 2 ইন্টু সুদের পার্থক্য, সুদের পার্থক্য কত? সরল সুদ 42 টাকা, চক্রবৃদ্ধি সুদ 45 টাকা, তাহলে পার্থক্য হচ্ছে 3 টাকা। তাহলে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই সরল সুদ, সরল সুদ কত বলেছে? 42 টাকা, মানে নিচে 42 ইন্টু 100%। আচ্ছা, তাহলে দেখো 2 দিয়ে 42কে কাটলে হয় 21, 3 দিয়ে 21কে কাটলে হয় 7, তাহলে সুদের হার কত? 100/7%। আচ্ছা, আমাকে বের করতে বলেছে মূলধনের পরিমাণ কত টাকা। আমি ধরছি মূলধনটা হচ্ছে x, মূলধনটা হচ্ছে x। আচ্ছা, তাহলে সুদের হার কত পেলাম? আর এর মান পেলাম কত? 100/7%। আচ্ছা, সময়টা কত? টিটা কত? টিটা হচ্ছে 2 বছর। তাহলে দেখো, আমরা কি জানি সরল সুদের ফর্মুলা কি? সরল সুদ এখানে আমি জানি 42 টাকা, তাহলে সরল সুদ সমান সমান কি ছিল? p ইন্টু টি ইন্টু r/100, যেখানে পিটা কত? পিটা হচ্ছে মূলধনটা, মানে x, ইন্টু টিটা কত? 2 ইন্টু আর এর মান কত? 100/7, মানে 100 ডিভাইডেড বাই 7, আর নিচে এমনি 100 আসে, তাহলে 100 ইন্টু 7 করে দিই, এটা ইজিক্যাল টু কত? সরল সুদটা মানে 42। আচ্ছা, এই 100 এই 100 কাটা যায়, তাহলে x এর মান, আচ্ছা 2 দিয়ে 42কে কাটলে 21 উপরে উপরে কাটা যায়, তাহলে x এর মান কত? 7 গুণ 21 মানে কত? 147 হয়। তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? মূলধনের পরিমাণ 147 টাকা, অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, একটি পরীক্ষাগারে জলের প্রতিসরাঙ্ক 4টি পরীক্ষায় পাওয়া যায়, যথাক্রমে হচ্ছে 1.35, 1.29। এটা দেখো 4টে পরীক্ষায় এরকম প্রতিসরাঙ্ক পাওয়া গেছে। কি বের করতে বলেছে? প্রতিসরাঙ্কগুলির গড় কত। তাহলে গড় কিভাবে বের করে? গড় বের করে হচ্ছে এদের সবার সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো পাওয়া গেছে, মানে 4টে।
তাহলে এদের সবার সমষ্টি মানে 1.35, 1.29, 1.32 আর 1.36 এদের সবার সমষ্টি ডিভাইডেড বাই 4 হবে, যেহেতু চারটে জিনিস নিয়েছে। তাহলে এগুলো যোগ করলে কত, 6 আর 8 6 আর 2 8, 8 আর 9 17, 17 আর 5 22 এর 2 হাতে 2, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 3 13, 3 হাতে 1, 4 আর 1 5। তাহলে তাদের গড় কত হবে, 5.32 ডিভাইডেড বাই কতগুলো নিয়েছে, চারটে। এটা করলে কত, ভাগ করলে দেখো প্রথমে একবার যাই, তারপরে আমি পয়েন্টটা বসিয়ে দিলাম 1 3 মানে 13 এর মধ্যে 3 বার যায়, 1 2 3 বার যায়। তাহলে প্রতিসরাঙ্কগুলির গড় কত হবে, 1.33 মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 4 জন প্রতিযোগী একটি বৃত্তাকার ট্র্যাকের একটি বিন্দু থেকে, ট্রাকের না এটা ট্র্যাকের হবে, হ্যাঁ বৃত্তাকার ট্র্যাকের একটি বিন্দু থেকে দৌড়াতে শুরু করলো। তারা ট্র্যাকের এক পাক ঘুরতে যথাক্রমে, মানে প্রথম জন ঘুরতে টাইম লাগায় 280 সেকেন্ড, দ্বিতীয় জন 350 সেকেন্ড, তৃতীয় জন 420 সেকেন্ড এবং চতুর্থ জন 560 সেকেন্ড সময় নেয়। কত সেকেন্ড পর তারা প্রথমবারের জন্য আবার শুরুর অবস্থানে সাক্ষাৎ করবে। দেখো এরকম টাইপের যখনই দেবে, কত সেকেন্ড পর আবার তারা শুরুর অবস্থানে সাক্ষাৎ করবে, এটা কি করে বের করতে হবে, কতক্ষণ পরে করবে। এই যে তারা যত যত সেকেন্ড পর তারা যত যত সেকেন্ডে তারা এক পাক ঘোরে, এই সময়গুলোর লসাগু বের করতে হবে। যখনই এরকম দেবে তখনই কি করতে হবে, কতবার পর আবার প্রথম স্থানে মিলিত হবে, এই সময়গুলোর লসাগু করতে হবে। তাহলে কত কত লসাগু করব, 280, 350, 420 আর 560 এর লসাগু করতে হবে। আচ্ছা প্রত্যেকটাকে দেখো 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে হয় কত, 40, 50, এটাকে করলে হয় 60, এটাকে করলে হয় 80। আচ্ছা সবাইকে 10 দিয়ে করা যায়, তা আমি 10 দিয়ে করছি, 10 দিয়ে কিন্তু করার নিয়ম নেই, কিন্তু তাও আমি 10 দিয়ে দিচ্ছি, যেহেতু সবকটাকে যাচ্ছে তাই জন্য আমি দিতে পারি। 10 দিয়ে দিলে কত হয়, 4, 5, 6, 8। এটা যখন সবকটাকে যাবে তখনই, খালি দুটোকে যাচ্ছে, তিনটেকে যাচ্ছে, একটাকে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দিলে হবে না, দেওয়া উচিত না, কিন্তু আমি দিলাম সুবিধার জন্য। তারপরে আবার কত, 2 দিয়ে দিতে পারি, যেমন এই ক্ষেত্রে কিন্তু আমি 4 দিয়ে দিতে পারবো না, ঠিক আছে, যেহেতু সবকটাকে যাবে না। 2 দিয়ে দিলে 2, 5, 3 আর 4। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 1, 5, 3 আর 2। তাহলে লসাগু কত হবে, এই সবার গুণফল, তাহলে 7 আর 10 গুণ করলে কত, 70, 70 আর 2 এ গুণ করলে 140, 140 আর 2 এ গুণ করলে কত, 280, 280, 280 আর, আচ্ছা 280 আর 3 এ গুণ করলে হয় 840, 840 আর এখানে 5 দুগুণে 10 মানে 840 আর 10 এ, 840 আর 10 এ মানে 8400। তাহলে আবার তারা কতক্ষণ পর আবার পূর্বের অবস্থানে মিলিত হবে, এই শুরুর অবস্থানে সাক্ষাৎ করবে 8400 সেকেন্ড পর, মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, প্রতি 100টি আপেল 1240 টাকা দরে 400টি আপেল কেনা হয়েছে এবং সেগুলি বিক্রি করে 840 টাকা লাভ হয়েছে, প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত। তাহলে দেখো 100টা কিনেছে হচ্ছে 1240 টাকা দিয়ে, তাহলে 400টা কত দিয়ে কিনেছে, 100টা যদি 1240 টাকা হয়, 400টার দাম হবে 1240 ইন্টু 4, মানে কত হবে, 4 0 0, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 8 9, 4 1 4, মানে এত টাকা দিয়ে কিনেছে। তারপরে কি করেছে, সেগুলো বিক্রি করে লাভ হয়েছে 840 টাকা। তাহলে লাভ সমান সমান কত, 840, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 400টার বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য আর লাভ যোগ করলেই বিক্রয় মূল্য হয়ে যাবে, মানে এই দুটো যোগফল, এই দুটো যোগ করলে কত, 0, 4 আর 6 10 এর 0 হাতে 1, 8 আর 1 9 9, 18 8 হাতে 1, 4 আর 1 5। তাহলে 400টার বিক্রয় মূল্য পেলাম 5800 টাকা। আমাকে কি বের করতে বলেছে, প্রতি ডজন আপেলের। তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, 5800 ডিভাইডেড বাই 400, প্রতি ডজন, প্রতি ডজন মানে কি 12টা আপেলের, তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে, এটা ইনটু 12 হবে। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, 4 কে 12 দিয়ে 4 দিয়ে 12 কে কাটলে হয় 3, মানে 58 গুণ 3, 3 8 24 এর 4 হাতে 2, 3 5 15 2 17, মানে প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য 174 টাকা, অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে, তাহলে প্রথমে যেরাম আছে সেরাম লিখে, মাইনাস নয় যেরাম ছিল লিখলাম মাইনাস। আচ্ছা এখানে ভাগ আছে, তাহলে আগে ভাগের কাজটা হবে, তাহলে -60 ভাগ মানে ডিভাইডেড বাই দিতে পারি -12। তারপরে দেখো -4 আর 9 গুণ করলে কি হয়, মাইনাসই হবে চিহ্ন, 4 9 36 হবে। আচ্ছা এই মাইনাস মাইনাস কেটে যায়, 12 দিয়ে 60 কে কাটলে হয় 5, তাহলে কি থাকছে, -9 থাকছে, -5 থাকছে, -36 থাকছে। তাহলে তিনটেই মাইনাস মানে আমার চিহ্ন মাইনাসই হবে। 9 এর 5 যোগ করলে 14, 14 আর 36 যোগ করলে হয় 50, তাহলে কি হবে, -50, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এ একটি কাজ 16 দিনে ও বি ওই কাজটি 24 দিনে করতে পারে। যদি তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করে এবং এ প্রথম দিন কাজ করে, তাহলে সমগ্র কাজটি কত দিনে শেষ হবে। কি বলছে দেখো, এ একটি কাজ করে কত দিনে, 16 দিনে, আর বি ওই কাজটি করে 24 দিনে। তাহলে এরকম দিয়ে দিলে আমি কি ধরবো, আমি টোটাল কাজটা ধরবো। টোটাল কাজটা কি ধরবো, এই যে এ যত দিনে করছে আর বি যত দিনে করছে সেই দিনগুলোর লসাগু হবে টোটাল কাজটা। তাহলে 16 আর 24 এর লসাগু করলে কত হয়, 48 হয়।
তার মানে টোটাল কাজটা কত? টোটাল কাজটা আমি ধরলাম 48টা কাজ। তাহলে দেখো, তাহলে এ 16 দিনে করছে 48টা কাজ। আমার এবার কাজ হবে এ একদিনে কতগুলো কাজ করে, বি একদিনে কতগুলো কাজ করে। তাহলে এ যদি 16 দিনে 48টা কাজ করে, তাহলে এ একদিনে কতগুলো কাজ করবে? 16 দিনে করে 48টা কাজ, একদিনে করবে 48/16টা কাজ, মানে 3টে কাজ। একই রকম করে বি একদিনে কতগুলো করবে? বি 24 দিনে করছে 48টা কাজ, তার মানে একদিনে কতগুলো কাজ করে? 2টো কাজ করে। আচ্ছা, আবার কি বলে দিয়েছে দেখো, তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করে, মানে এ প্রথম দিনে 3টে কাজ করবে, বি দ্বিতীয় দিনে 2টো কাজ করবে, মানে এ আর বি মিলে 2 দিনে, যেখানে এ প্রথম দিন বি দ্বিতীয় দিন, 2 দিনে কতগুলো কাজ হবে? এ করে 3টে, বি করে 2টো, মানে টোটাল কতগুলো হচ্ছে? 5টা কাজ। এবার দেখো, এবার আবার কি বলেছে, তাহলে এইভাবে এই সাইকেলটা চলতে থাকবে। পরের 2 দিনে আবার কতগুলো কাজ হবে? আরো 5টা, পরের 2 দিনে আরো 5টা। তো আমার টোটাল কাজ করতে হবে কতগুলো? 48টা। তাহলে এইভাবে 5 করে কতগুলো কাজ করলে আমার 48-এর কাছে আসে? দেখো, 45টা কাজ করলে, মানে 9 বার এই সাইকেলটা 9 বার চললে, মানে সাইকেলটা চললে, মানে এই যে এই যেভাবে চলছে 2 2 2 2 করে এরকম 9 বার হলে, তাহলে 2 2 করে 9 বার হওয়া মানে কতদিন হওয়া? 18 দিন হওয়া। 2 গুণ 9 দিন মানে 18 দিন হওয়া। তাহলে 18 দিনে কতগুলো কাজ হবে? এরকম 5 নং 45টা কাজ হবে। তাহলে 18 দিনে কতগুলো কাজ হবে? 18 দিনে 45টা কাজ হবে। আচ্ছা, তাহলে 45টা কাজ হওয়ার পরেও আমার তো 45টা কাজই শেষ হচ্ছে না, আমার আরো 3টে কাজ করতে হবে, টোটাল তো 48টা কাজ। তাহলে 18 দিনে আমার 45টা কাজ হয়ে গেল। তারপরে আর কটা কাজ বাকি থাকলো? 3টে কাজ আরো বাকি থাকলো। সেই কাজটা কে করবে? 19তম দিন। 19তম দিন মানে আবার কে কাজ করবে? এ কাজ করবে। তাহলে এ একদিনে কটা কাজ করে? 3টে কাজ করে, মানে ওই যে 3টে কাজ বাকি রয়েছে, সেই 3টে কাজ করতে এর আরো আরেকদিন লেগে যাবে, তাহলেই আমার 48টা কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে 18 দিনে 45টা হলো, আরো একদিনে 3টে কাজ হবে, সেটা এ করবে। তাহলে টোটাল কত দিনে কাজটা শেষ হচ্ছে? 18 দিন আর একদিন, মানে 19 দিনে কাজটা টোটাল শেষ হচ্ছে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, গ্রুপ এ তে 13 জন, গ্রুপ বি তে 10 জন ও গ্রুপ সি তে 45 জন সদস্য আছে। সকল গ্রুপের সদস্যরা একটি রেস্তোরাঁতে গেছে। যদি গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি এর সদস্যদের খরচের গড়, মানে রেস্তোরাঁতে তারা খরচ করেছে, মানে গ্রুপ এ দের সদস্যদের খরচের গড় 367 টাকা, গ্রুপ বি এর সদস্যদের খরচের গড় 112 টাকা ও গ্রুপ সি এর সদস্যদের খরচের গড় হচ্ছে 401 টাকা হয়, তাহলে সকল সদস্যদের খরচের গড় কত? আচ্ছা, গ্রুপ এ তে কতজন আছে? 13 জন, তাদের গড় কত? 367। গ্রুপ বি তে আছে 10 জন, তাদের গড় কত? 112। গ্রুপ সি তে আছে 45 জন, তাদের গড় কত? 401। তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে? 13 জনের গড় 367, মানে 13 জন মোট কত খরচ করছে? 13 গুণ 367 যোগ গ্রুপ বি 10 জনের খরচের গড় 112, তাহলে 10 জন মোট কত খরচ করছে? 10 গুণ 112 যোগ গ্রুপ সির 45 জন সদস্যের গড় হচ্ছে, গড় খরচ হচ্ছে 401, তাহলে 45 জন মোট কত খরচ করছে? 45 ইন্টু 401। তাহলে এটা হলো মোট খরচ। এটাকে যদি আমি টোটাল সদস্য সংখ্যা দিয়ে ভাগ করি, তবেই আমার সকল সদস্যদের খরচের গড় বেরিয়ে যায়। তার মানে ডিভাইডেড বাই টোটাল সদস্য। টোটাল সদস্য কত? গ্রুপ এ তে 13, গ্রুপ বি তে 10 আর গ্রুপ সি তে 45, মানে 13 আর 10 হয় 23, 23 আর 45 হয় 68। আচ্ছা, এগুলোর থেকে কি কিছু কমন যাবে? তাহলে একটু ছোট হতো, এগুলোর থেকে তো কিছুই কমন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এমনি গুণ করি। তাহলে দেখো, 13 দিয়ে যদি গুণ করি, 7 তেরং 91 এর 1 হাতে 9, 6 তেরং 78 আর 9, 78 আর 9 হয় 87, 87 7 হাতে 8, 3 তেরং 39 আর 8 47। গুণটা একটু বড় হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, 112 গুণ 10 করলে 1 1 2 0। 45 দিয়ে যদি 400 কে 45 দিয়ে যদি 1 কে গুণ করি, 45 একে 45 এর 5 হাতে 4, 45 গুণ 0 করলে 0, মানে 4টা বসে যাবে। আর 4 গুণ 45 করলে হয় 180 ডিভাইডেড বাই 68। এবার এগুলো যোগ করতে হবে। তাহলে 5 0 আর 1 যোগ করলে হয় 6, তারপরে 4, 4 আর 2 এ 6, 6 এর সাথে 13, 13 3 হাতে 1, 0 আর 1 এ 1, 1 আর 1 এ 2, 2 এর সাথে 9, তারপরে কি থাকছে 8, 8 আর 1 এ 9, 9 এর 4 এ 13, 3 হাতে 1, 1 আর 1 এ 2 হবে। এটা ডিভাইডেড বাই 68। এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হয় 34, আর এটাকে কাটলে হয়, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হয় 4 17 68, আর এটাকে কাটলে 23 এর মধ্যে 4 5 বার যাবে, 3 9 মানে 6, ওফো 5 বার যাবে, 3 9 মানে 9 বার যাবে, তারপরে 3 3 মানে 8 বার যাবে, তারপরে 1 6 মানে 4 বার যাবে। এটাকে দেখো 17 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 17 দিয়ে কাটলে 3 17 হয় 51, মানে 8 8 5 17 হয় 85, মানে 3 4 2, তার মানে কত থাকছে? 352। তাহলে সকল সদস্যদের খরচের গড় কত? 352 টাকা, অপশন বি। তারপরেরটা
কি বলছে দেখো, মনোজের কাছে 1230 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে আনন্দ এবং অনিলের নামে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখে যে আনন্দ ও অনিল যথাক্রমে 12 ও 13 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে ফেরত পায়। তাহলে মনোজ অনিলের নামে কত টাকা রেখেছে? তাহলে দেখো, মনোজের কাছে 1230 টাকা আছে, সে কিছু টাকা আনন্দের নামে রেখেছে, কিছু টাকা অনিলের নামে রেখেছে। আমি ধরছি আনন্দের নামে রেখেছে হচ্ছে এক্স টাকা। তাহলে অনিলের নামে কত টাকা রেখেছে? 1230 মধ্যে এক্স টাকা যদি আনন্দের নামে রাখে, তাহলে অনিলের নামে রাখবে হচ্ছে 1230 মাইনাস এক্স টাকা, মানে বাকি টাকাটা। এই টাকাটা কি করেছে? 5% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে রেখেছে। এমন ভাবে রেখেছে যে আনন্দ অনিল 12 বছর ও 13 বছর পর সমপরিমাণ অর্থ ফেরত পাবে। সমপরিমাণ অর্থ ফেরত পাবে মানে 12 বছর পর আনন্দের সমূল চক্রবৃদ্ধি আর 13 বছর পর অনিলের সমূল চক্রবৃদ্ধি সমান হবে। তাহলে দেখো, তাহলে 12 বছর পর আনন্দের সমূল চক্রবৃদ্ধি কত? আনন্দের আসল হচ্ছে এক্স, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100। আর এর মান কত? আর এর মান বলে দিয়েছে 5, তাহলে 5/100 হোল টু দি পাওয়ার, পাওয়ারে কি হয় সময়টা মানে 12। এটা ইজিক্যাল টু অনিলের 13 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? অনিলের আসল কত? 1230 মাইনাস এক্স। তাহলে 1230 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস একই রকম করে 5/100 হোল টু দি পাওয়ার কি হবে এক্ষেত্রে? এর সময়টা হচ্ছে 13 বছর মানে 13। এবার দেখো, আমি যদি এটাকে একটু ভাঙলে কি হয়, এক্স ইন্টু এটাকে কাটাকুটি করলে হয় 20, মানে লসাগু করলে দেখো 1 যোগ 1 এর 20 মানে 21/20 হয়। 21/20 টু দি পাওয়ার 12 সমান সমান 1230 মাইনাস এক্স যেটা মাঝে রাখলাম, তাহলে এটাও হবে একই রকম করে 21/20 টু দি পাওয়ার 13 হয়ে যাবে। এক্স গুলোকে বাঁ পাশে আনবো, তাহলে এক্স আর এইটা ডান পাশেরটা গুণ ছিল, বাঁ পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে 1230 মাইনাস এক্স, সেটা ইজিক্যাল টু কত? ডান পাশে দেখো 21/20 হোল টু দি পাওয়ার 13 রয়েছে, আর বাদিকের 21/20 হোল টু দি পাওয়ার 12টা ডান পাশে আনলেও নিচে চলে আসে, তাহলে 21/20 হোল টু দি পাওয়ার 12 হয়। এখানে দেখো, উপরেও 21/20 হোল টু দি পাওয়ার 13 আছে, নিচেও 21/20 রয়েছে, হোল টু দি পাওয়ার 12 রয়েছে। তাহলে উপরে এরকম উপর নিচ থাকলে কি হয়, পাওয়ার গুলো একই জিনিস থাকলে দুটোই, উপরেও 21/20 নিচেও 21/20, তাহলে এক্ষেত্রে কি হয়, পাওয়ার গুলোর বিয়োগ হয়। যেমন ধরো 2 টু দি পাওয়ার 4 রয়েছে, 2 কিউব রয়েছে, এটা সমান সমান কি লিখি? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3। তাহলে একই রকম করে এক্স বাই বাদিকে যা আছে তাই লিখলাম, সেটা সমান সমান কি হবে? 21/20 হোল টু দি পাওয়ার কত? 13 মাইনাস 12। 13 মাইনাস 12 করলে কত হয়? 1 হয়, মানে 21/20 হবে। তাহলে আমি কি লিখতে পারি? এক্স বাই 1230 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 21/20। কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কত হয়? 20x সমান সমান 21 গুণ 1230 মাইনাস 21x। এক্স গুলোকে যদি বাঁ পাশে আনি তাহলে কি হয়? 20x আর মাইনাস 21x বাঁ পাশে আসলে প্লাস হয়ে যায়, মানে 41x সমান সমান হয় 21 গুণ 1230। আচ্ছা, 41 দিয়ে দেখো 1230 কে কাটা যায়, 41 কে 3 দিয়ে গুণ করলে হয় 123, মানে 3 শূন্য হবে। এক্স এর মান কত হবে? 21 গুণ 3 মানে 63, আর শূন্য মানে 630। তাহলে এক্স এর মান বেরোলো 630। আমাকে কি বার করতে বলেছে? মনোজ অনিলের নামে কত টাকা রেখেছিল। তাহলে অনিলের নামে কত টাকা রেখেছিল? 1230 মাইনাস এক্স। তাহলে অনিলের নামে কত টাকা রেখেছে? 1230 মাইনাস এক্স এর মান 630। তাহলে 1230 থেকে 630 বাদ দিলে কত হয়? 600। তাহলে অনিলের নামে কত টাকা রেখেছিল? 600 টাকা রেখেছিল, অপশন বি হবে। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।